দর্শক, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। ছোটবেলায় পড়া সেই ভাব সম্প্রসারণটি বোধহয় বাঙালিদের উদ্দেশ্য করে লেখা হয়েছিল। স্বাধীনতার পর থেকে আমাদের নেতারা স্বাধীনতা রক্ষায় ঠিক যতটা উদাসীন, নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করবার জন্য ততটাই আপোষহীন ভূমিকা পালন করেছে। দর্শক, ক্ষমতা নামের সেই সোনার হরিণ ঠিক রাখতে গিয়ে দিনের ভোট এখন রাতে হয়। উন্নয়নের নামে উন্নতি হয় নেতার, দেশের ব্যাংক খালি হয়, সেই টাকা গিয়েই সুইস ব্যাংকে জমা হয়। উন্নয়নের এমন মহাযজ্ঞে বাঙালির কপালে কিন্তু রডের বদলে বাঁশি পড়ে রয়। দর্শক, বাঁশ আর বাঙালি দুজন দুজনাতে মিলেমিশে একাকার। সেই 1757 সালের পলাশী প্রান্তর থেকে শুরু করে 47, 52, 69, 70, 71 সবখানেই ছিল বাঙালির জন্য বাঁশে ভরপুর। 71-এ বাঙালির বাঁশ সরানোর যুদ্ধটা ছিল শুধুই আইওয়াস মাত্র। বঙ্গবন্ধুর ভাষায় তার চারপাশে চোরের খনি, নকশাল, বাকশাল, 74-এর দুর্ভিক্ষে মানুষের দশা বেহাল। 75-এর পর কু পাল্টা কু এরশাদের পতন, বিএনপি জামাতের দুঃশাসন সবখানেই ছিল বাঙালির জন্য শুধুই বাঁশ আর বাঁশ। আর এখনকার অবস্থা চলুন দেখা যাক। স্বাধীনতার 5 দশক পার হয়েছে, কিন্তু বাঙালির ভাগ্যের কি কোনো পরিবর্তন হলো? শাসক পাল্টেছে, শোষণ আছে আগের মতোই। কখনো এই দল, কখনো আরেক দল আমাদেরকে শাসনের নামে শোষণ করে চলেছে দিনের পর দিন, মাসের পর মাস, যুগের পর যুগ ধরে। স্বাধীনতার 50 বছর পরেও দেশের 1.5 কোটি মানুষকে প্রবাস জীবনে মানবেতর জীবন যাপন করতে হয়, তবুও কষ্ট নেই। এটাকে আমরা নিয়তি হিসাবে হয়তো মেনে নিয়েছি। তারপরেও সব কষ্টের মাঝেও সান্ত্বনা তো আছে নিজের একটি দেশ, আর আছে ধর্মভীরু জাতি হিসাবে কোনো বাধা ছাড়াই নিজেদের ধর্ম পালন করবার স্বাধীনতা। সেটাই বা কম কিসে? কিন্তু কষ্টের কথা হলো, সেখানেও আজ অশুভ শক্তির কালো থাবা আমাদের পিছু নিয়েছে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, জ্ঞান অর্জন প্রত্যেক নরনারীর জন্য ফরজ এবং চীন দেশে যেতে বলেছেন। তাহলে গ্রিক দেবীর মূর্তি অপসারণ করে জ্ঞানের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শ্রদ্ধা, আমরা কি সেটিকে আসলে চ্যালেঞ্জ করছি না? ইসলামী শরিয়া অনুযায়ী একজন খলিফাকে হত্যা করা হয়েছে এবং তাদের হত্যার কোনো বিচার হয় না। আমি পরকালে একদমই বিশ্বাস করি না। আমি আসলে যেটা দেখি না, বা যেটা দেখি না আসলে ওটা আসলে কখনো বিশ্বাস করি না। এরপরেও কি মনে হয় আমাদের ধর্ম পালনের পুরোপুরি স্বাধীনতা আছে? 90% মুসলমানের দেশে বসে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি, এই সাহস কোথায় পেল? চলুন সেই প্রশ্নের উত্তর খোঁজা যাক। সারা দেশের প্রশাসনে হিন্দুদের দাপট কতটা বেড়েছে তার সব বিশ্লেষণ করতে গেলে কয়েক ঘন্টা সময় লেগে যাবে। তার চেয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু জায়গার আলোচনা করা যাক। বাংলাদেশের প্রধান নির্বাহী শেখ হাসিনার অফিসে হিন্দুদের দাপট প্রথমে দেখা যাক। প্রধানমন্ত্রীর অধীনে মোট কার্যালয় আছে 6টি। অতুল সরকার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সচিব। জানা যায় অতুল সরকারের মাধ্যমে ভারতীয় বিভিন্ন কূটচাল বাংলাদেশে এসে বাস্তবায়িত হয়। তপন কুমার চক্রবর্তী আছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টার একান্ত সচিব হিসেবে। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের প্রধান নির্বাহী সদস্য জগদীশ রায়, এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ, অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবেও আছেন শিলু রায়। প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়াও প্রশাসনে হিন্দুদের দাপট এখন চরমে। দেশের উল্লেখযোগ্য থানা ও জেলার ওসি এসপিদের চেয়ারেও আছেন আলাদ্দিনের চেরাগ পাওয়া হিন্দু অফিসারেরা। সারা দেশের ডিসি অফিসগুলো দখলে আছে তাদেরই। এই ধরুন রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক পদে আছেন শ্যামকিশোর রায়। নিশ্চিন্ত কুমার পোদ্দার আছেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক ও রাজস্ব শাখায়ও আছেন সুভাষ চন্দ্র সাহা। বরিশালের বিভাগীয় কমিশনার হিসেবে আছেন রামচন্দ্র দাস, সহকারী কমিশনার জয়দেব চক্রবর্তী।
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব, সিনিয়র সহকারী কমিশনার হিসেবে আছেন বর্ণালী পাল। ঢাকার সিনিয়র সহকারী কমিশনার পদে আছেন শুক্লা সরকার। ময়মনসিংহে অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ। বিভাগীয় কমিশনার কার্যালয় চট্টগ্রামের অবস্থা আরো ভয়াবহ। বিভাগীয় কমিশনার হিসেবে আছেন আব্দুল মান্নান, কিন্তু তার পরের পদে থাকা শঙ্কর রঞ্জন সাহার পদের নাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার। কার্যালয়ের কর্মকর্তাদের মতে খাতা কলমে মান্নান সাহেব শঙ্কর রঞ্জন সাহার উপরে হলেও আসলে বাস্তবতা তার পুরোই উল্টো। কমিশনার কার্যালয়ের পরের পদগুলোর প্রায় সবই শঙ্কর সাহার জাতি ভাইদের। পরিচালক স্থানীয় সরকার পদে আছেন দীপক চক্রবর্তী, উপপরিচালক পদেও আছেন আরেক দিদি শ্রাবন্তী রায়। সিনিয়র সহকারী কমিশনার পদে আছেন অভিষেক দাস। প্রশাসনের পর দেশের গুরুত্বপূর্ণ খাত শিক্ষা খাতে হিন্দুদের অবস্থান আরো জোরালো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের প্রশাসন ও অর্থের সবার উপরের চেয়ারে আছেন ডক্টর অরুণা বিশ্বাস। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধান্দাবাজির জায়গা পরিদর্শন ও নিরীক্ষা বিভাগ। উক্ত বিভাগটি পুরোই দাদাদের দখলে। বিপুল চন্দ্র সরকার যুগ্ম পরিচালক, রসময় কীর্তনিয়া উপপরিচালক। শিক্ষা পরিদর্শক হিসেবে আছেন বিভাগটির সবচেয়ে বড় ধান্দাবাজ টুটুল কুমার নাগ। আরেক শিক্ষা পরিদর্শক হিসেবেও আছেন আরেক ধান্দাবাজ ভবেন্দ্রনাথ বড়ই। সহকারী শিক্ষা পরিদর্শক হিসেবেও আছেন প্রলয় দাস। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অর্থ ও হিসাব শাখার সহকারী পরিচালক যাদব সরকার। সহকারী প্রোগ্রামার অসীম কুমার পাল। বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির চেয়ারম্যান পদে আছেন নারায়ণ চন্দ্র সাহা। ভারতীয় এই পাঁচাটা কুকুর বাংলাদেশের শিক্ষাকে ধ্বংসের মূল হোতার ভূমিকায় আছেন। তার ইশারাতেই বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তকে ইসলামী গল্প কবিতার পরিবর্তে হিন্দুদের পাঠাবলী ও রামনারায়ণের গল্প শেখানো হচ্ছে। এভাবে হিন্দুদের দাপট এখন সবখানেই চোখে পড়বার মতো। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বা এসবিতে যেখানে কখনই অন্য ধর্মের কাউকে নিয়োগ দেওয়া হয়নি, সেখানেও প্রথমবারের মতো 2014 সালে হিন্দু অফিসারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, যা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। 90% মুসলমানের দেশে 8% হিন্দুর এমন অস্বাভাবিক উত্থানের গল্প কিছুটা সাম্প্রদায়িক মনে হতে পারে, কিন্তু বাংলাদেশের মুসলমানরা যুগে যুগে প্রমাণ করেছে ইসলাম শান্তির ধর্ম, আর মুসলমানেরাই পৃথিবীতে একমাত্র অসাম্প্রদায়িক জাতি। 1757 সালে সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে মুসলিম নবাবী শাসনের পরিসমাপ্তি ঘটে ভারত উপমহাদেশে। হিন্দু ও ইংরেজদের সম্মিলিত শক্তি দিয়ে ধরা পৃষ্ঠ থেকে মুসলমানদের উৎখাত করবার সর্বপ্রকার চেষ্টা ও কৌশলের অবলম্বন করেন হিন্দু জমিদারেরা। উপমহাদেশে মুসলমানদের সাথে সংঘর্ষ বাঁধাবার ছুতো হিসাবে হিন্দুরা গরুকে উপাস্য বা দেবতার আসনে স্থান দেয়। অতঃপর গো হত্যা নিবারণ সমিতি, গোরক্ষিণী সমিতি সহ প্রভৃতি সংগঠনের নামে শুরু হয় মুসলমানদের নির্যাতন। 1757 সালের পর থেকে প্রায় 150 বছর চলেছে থেমে থেমে সাম্প্রদায়িক সংঘর্ষ আর দাঙ্গার ঘটনা, যে দাঙ্গার চরম এক পরিণতি লাভ করে 1920 সালের পর থেকে। 1922, 23, 24 সালে পরপর 3 বছর সাহারানপুরে মহরমের উৎসবকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সংঘর্ষে নিহত হয় 4 শতাধিক মুসলমান। 1925 সালে অবস্থা কিছুটা শান্ত হলেও 26 সালে আবারও নামাজের সময় গান বাজনা করাকে কেন্দ্র করে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। সে বছর সারা ভারত জুড়ে প্রায় 36টি দাঙ্গায় 2000 মুসলিম নিহত হয়। 1927 সালে দাঙ্গা বাঁধে 31টি, হতাহতের সংখ্যা 1600। 1928 সালে কিছুটা থামলেও 1929 সালে মুম্বাই দাঙ্গায় হতাহতের সংখ্যা দাঁড়ায় 1100-তে। একই বছর কানপুরে 3 দিনের দাঙ্গায় ধর্ষণ, লুটপাট, অগ্নি সংযোগে খুন করা হয় 400 মানুষ। বন্ধ করে দেওয়া হয় অনেক মসজিদ। পরের কটি বছর থেমে থেমে চলেছে ভারতীয় হিন্দুদের অসাম্প্রদায়িকতার মোড়কে মুসলিম নিধন।
1946 সালে ক্যাবিনেট মিশন ভারতীয় নেতৃবর্গের হাতে ব্রিটিশ ভারতের শাসনভার তুলে দেওয়ার প্রস্তাব রাখে। এই প্রস্তাবে একটি নতুন ভারত অধিরাজ্য ও তার সরকার গঠনেরও প্রস্তাব জানানো হয়। এ সময় মুসলমানেরা হিন্দু শাসনের বাইরে একটি নতুন মুসলিম রাষ্ট্রের প্রস্তাব করলে কংগ্রেস সেই প্রস্তাব পুরোপুরি প্রত্যাখ্যান করেন। প্রতিবাদে মুসলিমরা পরদিন একটি সাধারণ ধর্মঘটের ডাক দেয়, কিন্তু সেই ধর্মঘটকারীদের উপর হিন্দুদের হামলায় ভয়ঙ্কর এক সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে কলকাতা জুড়ে। 72 ঘন্টার মধ্যে শহরে 4000-এরও বেশি মানুষ প্রাণ হারান, প্রায় 1 লক্ষ মানুষ পালিয়ে যান ভিটে ছেড়ে। 1946 সালের 16 আগস্টে তদানীন্তন ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশের রাজধানী কলকাতায় সংঘটিত হয় আরেকটি বহু বিস্তৃত সাম্প্রদায়িক দাঙ্গা ও নরহত্যার ঘটনা। দ্য উইক অব দ্য লং নিপস নামে পরিচিত এই দাঙ্গাটি মূলত ভারত পাকিস্তান আলাদা রাষ্ট্র হবার মূল সূচনা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত ছেড়েছে, ধর্মের ভিত্তিতে ভারত পাকিস্তান নামে আলাদা রাষ্ট্রের জন্ম হয়েছে, কিন্তু মাতৃভূমির টানে ভারতে থেকে যাওয়া 30 কোটি মুসলমানের ভাগ্যের পরিবর্তন হয়নি আজও। আজ অবধি ভারত জুড়ে চলছে মুসলিম নির্যাতন। কর্ণাটক রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেছে 100টি, নিহতের সংখ্যা 9 জন। রাজস্থানে দাঙ্গা হয়েছে 91টি, হতাহতের সংখ্যা 12। বিহারে দাঙ্গার সংখ্যা 85, নিহত 3 জন। মধ্যপ্রদেশে 60 দাঙ্গায় প্রাণ হারায় 9 জন। পশ্চিমবঙ্গে 58 দাঙ্গায় নিহত হয় আরো 9 জন। আসামের সাম্প্রদায়িক দাঙ্গায় শতাধিক মুসলমান নিহত হয়েছেন। কেবল গৃহহারা হয়েছেন 1.5 লাখের মতো মানুষ। সবচেয়ে বড় দাঙ্গাটি হয় গুজরাটে মোদির মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে। অনেকের মতে সেবার 50,000 মানুষের মৃত্যু হয়। ভয়ঙ্কর সেই হত্যাযজ্ঞের বিবরণ দিতে গিয়ে স্টিফেন্স লিখেছেন, শ্যামপুর ও এরা পার্শ্ববর্তী অঞ্চলে মানুষের মৃতদেহের স্তূপ বহুতল ভবনের উচ্চতাকেও ছাড়িয়ে গিয়েছে। দাঙ্গায় গর্ভবতী মহিলাদের পেট কেটে বাচ্চা বের করা হয়। শিশুদের মাথার দেয়ালে ঠুকে মাথার মগজ পর্যন্ত বের করে ফেলে দেওয়া হয়। 2003 সাল থেকে 2013 পর্যন্ত পরিস্থিতি কিছুটা সহনীয় ছিল, কিন্তু 2014 সালে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবার পর থেকে আবারও শুরু হয় মুসলিম হত্যা। গত 1.5 বছরে শুধু ছেলে ধরা গুজবে 69টি হামলা হয়েছে মুসলমানদের উপর, তাতে মৃত্যু হয়েছে 33 জনের। ইন্ডিয়া স্পেন্ডের সমীক্ষায় বলা হয়, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর 2014 থেকে 2018 জুলাই পর্যন্ত মুসলমানদের উপর হামলা হয়েছে 85টি। আক্রান্ত হয়েছেন 286 জন, মৃত্যু হয়েছে অন্তত 34 জনের। গোরক্ষকদের গণপ্রহারে গত 20 জুলাই মৃত্যু হয়েছে রাকবর নামের এক ব্যক্তির। গুজরাটে, মহারাষ্ট্রে, কর্ণাটক, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ প্রায় সব রাজ্যে একের পর এক হামলার খবর এসেছে। পশ্চিমবঙ্গের ট্রেনে জামাল মমিন নামে একজন আক্রান্ত হন। বসিরহাট, আসানসোল সহ বিভিন্ন এলাকায় হিন্দুদের সাম্প্রদায়িক হামলায় অনেক মুসলমান প্রাণ হারিয়েছেন। 2017 সালের আগস্টে জলপাইগুড়ির ধুমগুড়ি থেকে কোচবিহারের তুফানগঞ্জে গরু নিয়ে যাওয়ার সময় আক্রান্ত হন নুরুল ইসলাম, আনোয়ার হোসেন এবং হাফিজুল শেখ। গাড়ির চালক নুরুল পালাতে পারলেও বাকি দুজনের মৃত্যু হয় হিন্দুদের গণপ্রহারে। 2018 সালের মাঝামাঝি এরকম 9টি হামলার ঘটনা ঘটেছে, তাতে 5 জনের মৃত্যু হয়েছে। এদিকে কাশ্মীরের লাখ লাখ মুসলিম হত্যাকে স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে অনেকটা বৈধই বানিয়ে ফেলা হয়েছে পৃথিবী জুড়ে। দর্শক হাঁপিয়ে উঠেছেন? হাঁপিয়ে ওঠার মতোই তো, তাই না? কিন্তু চিন্তার কিছু নেই, হিন্দুস্তানের মুসলিমদের ঘরে জ্বলা সেই আগুন এবার বাংলার মুসলমানদের ঘরেও জ্বলতে শুরু করেছে, যদিও তার রকম এবার কিছুটা ভিন্ন। নিজেদের ক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্ত বাস্তবায়ন করতে দেশব্যাপী রক্তারক্তি, হত্যা, সন্ত্রাস ও ভোট ডাকাতির দল হিসেবে আওয়ামী লীগ আবারও নিজেদের মুখোশ নগ্নভাবে উন্মোচন করেছে। সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। বাড়ি থেকে হঠাৎ করে কালো পোশাকের লোকজন তাকে ধরে নিয়ে যায়। এরপর বেশ কিছুদিন খোঁজ না মেলার পর জানা যায় ভারতের শিলিগুড়ি রাজ্যে তিনি আটক হয়েছেন। কিভাবে গেলেন তিনি ভারতে? তার উত্তর মেলবে লেখক সাংবাদিক ফরহাদ মাজারের গুম নাটকের মধ্যে।
ফরহাদ মাজহার নিখোঁজ হবার পর কেউ তার সন্ধান পাচ্ছিল না। পুলিশ, র্যাব সবাই হন্যে হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। র্যাবের একটি টিম তাকে বেনাপোল বর্ডারের কাছাকাছি জায়গা থেকে উদ্ধার করেন। আইন শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তার মতে, র্যাব না বুঝে সেদিন তাকে উদ্ধার না করলে হয়তো অন্য কিছু ঘটতে পারত ফরহাদ মাজহারের ভাগ্যে। আমরা যারা প্রশাসনে কাজ করছি, আমরা অনেক কিছু জানলেও আসলে বলতে পারি না। ফরহাদ মাজহার সাহেবের ক্ষেত্রে যেটা হয়েছে, ওনাকে যখন ভারতীয় গোয়েন্দা সংস্থারা ধরে নিয়ে যাচ্ছিলেন, তখন ওনাকে র্যাবের সদস্যরা উদ্ধার করার চেষ্টা করেন। আমি যেটা খবর পেয়েছি, ওনাকে উদ্ধার করে আনার সময় ভারতীয় বাহিনীর সাথে, যারা গোয়েন্দা সংস্থার সাথে কাজ করছেন, তাদের সাথে অনেক উচ্চবাচ্য হয়েছে। আর আমার মনে হয় না যদি এটা না হতো, ফরহাদ মাজহার সাহেবকে আজকে জীবিত পাওয়া যেত বা এই ধরনের। কারণটা হলো, আপনারা জানেন ইলিয়াস আলী সাহেবকে ধরে নিয়ে যাওয়া হয়েছে সিলেটের, আপনার একজন রাজনীতিবিদ ছিলেন। তারপরে সালাউদ্দিন সাহেবকে পাওয়া গিয়েছে আপনার ভারতের শিলিগুড়িতে। তো এখন ব্যাপারটা হলো, অনেকেই গুম হয়ে যাচ্ছে। হয়তো ওনারা একটু বড় পদে থাকার কারণে হয়তো মানুষ খবরগুলো পাচ্ছে। আন্দোলনের মাধ্যমে তোমাকে ক্ষমতাচ্যুত করে বিএনপি নেতা ইলিয়াস আলী, তাকে দিয়েই ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বাংলাদেশে গুম নাটকের সূচনা। অনেকের মতে ইলিয়াস আলী এখনো ভারতীয় বাহিনীর জিম্মাতে আছেন। এছাড়াও বিডিআর হত্যাকাণ্ড, গার্মেন্ট শিল্প ধ্বংস, হেফাজতের 5ই মে রাতের হত্যাকাণ্ড সহ সবখানেই রয়ের গোপন তৎপরতা রয়েছে। দর্শক, এভাবে ভারতীয় হিন্দু কর্তৃত্ববাদ চেপে বসেছে বাঙালি মুসলমানদের উপর। ভারত বিরোধী কথা বললেই গুম খুন করা হচ্ছে, আর ভারতপন্থীদের করা হচ্ছে পুরস্কৃত। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের উদ্দেশ্য বাস্তবায়নের বিনিময়ে যেসব বাঙালি পুরস্কৃত হয়েছেন, তাদেরই একজন পীযূষ বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে নাটক এবং অল্প কিছু চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করার মাধ্যমে খুব বেশি দাপুটে অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেনি পীযূষ বন্দ্যোপাধ্যায়। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ভারতের ইচ্ছায় পীযূষকে এফডিসির এমডি পদে বসানো হয়। যদিও এই পদে সবসময় প্রশাসনিক ক্যাডার, সচিব পর্যায়ের ব্যক্তিদের পদায়ন করার নিয়ম রয়েছে। অনিয়মের মাধ্যমে এমডি পদে বসবার পর আর পেছনে তাকাতে হয়নি পীযূষকে। এফডিসির আধুনিকায়নে যন্ত্রপাতি কেনার নামে 3.5 কোটি টাকা চুরি, সরকারি কারিগরি সহযোগিতার নামে বহু ফিল্ম নির্মাতাকে অবৈধ উপায়ে কাজ পাইয়ে দিয়ে সরকারি টাকা হাতিয়ে নেওয়া, তৃতীয় ক্যাটাগরির নারী অভিনেত্রীদের বিছানায় নেয়ার শর্তে ছবিতে কাজ পাইয়ে দেয়া সহ নানা অভিযোগ শিল্পী সমিতিতে জড়ো হতে থাকে পীযূষের বিরুদ্ধে। নানান কারণে শিল্পী সমিতি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারলেও দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক হামিদুল হাসান তেজগাঁ শিল্পাঞ্চল থানায় একটি মামলা করে পীযূষের বিরুদ্ধে। এরপর আমেরিকাতে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকলেও সেই পীড়া খুব বেশি দিন সইতে হয়নি তাকে। রয়ের ইশারায় আবারও সগৌরবে দেশে ফিরে যান। বাংলাদেশের চলচ্চিত্রকে ধ্বংস করতে স্বাধীনতার অনেক গুরুত্বপূর্ণ ফিল্ম আর্কাইভ ভারতের হাতে তুলে দেয়া, নির্মাতাদের এফডিসির পরিবর্তে ভারতে গিয়ে শুটিং করতে বাধ্য করা, দেশীয় প্রেক্ষাগৃহে ভারতীয় সিনেমা চালুর সুযোগ করে দেয়া সহ একের পর এক ভারতের সব ধরনের স্বার্থপূরণের কাজ সমাপ্ত করতে থাকে পীযূষ। চলচ্চিত্র ধ্বংসের মিশনে সফল পীযূষ এবার নতুন মিশনে হাত দিয়েছেন। ভারতের অর্থায়নে পরিচালিত সম্প্রতি বাংলাদেশ নামের এক সংগঠনের বিজ্ঞাপনের মাধ্যমে সরাসরি ইসলামকে ধ্বংসের প্রথম যাত্রা শুরু করেছেন তিনি। দাড়ি রাখা, টাকনুর উপর কাপড় পরা, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় আগ্রহ প্রকাশ করাকে তিনি জঙ্গি হিসাবে আখ্যায়িত করেছেন। দর্শক, শেখ মুজিবুর রহমান নবী কিংবা রাসূল না, শেখ হাসিনাও বিবি মারিয়াম, আয়েশা কিংবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সম্মানিত কেউ না। একজন রাজনীতিবিদ হিসাবে তাদের বিরুদ্ধে আলোচনা সমালোচনা হতেই পারে, কিন্তু তাদেরকে নিয়ে কটূক্তি করলে যে দেশে জেল ফাঁসি হয়, সেখানে ইসলাম ধর্ম কিংবা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করলে তার কোনো বিচার নেই। এভাবে চলছে শেখ হাসিনা ঘোষিত মদিনার সনদ অনুযায়ী বাংলাদেশ। দর্শক, ক্যামেরার ওপাশে বসে থাকা মানুষটা আপনি হয়তো আওয়ামী সমর্থক হতে পারেন, কিন্তু বিশ্বাস করুন, রাজনীতির মোড়কে আজ বাংলাদেশের উপর চেপে বসেছে অশুভ এক শক্তি। ব্যক্তি স্বার্থ, ক্ষমতার লোভ আর বিরোধী মতকে দমন করতে গিয়ে বাংলাদেশকে তারা আজ ঠেলে দিয়েছে এক অস্তিত্ব সংকটের মুখে। দর্শক, শুধুমাত্র ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য যারা আজ ভিনদেশি গোয়েন্দা সংস্থাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে, তাদের লেন্দুর দর্জি আর মোহনলালের কথা স্মরণ করা উচিত। আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি ভারতের গোলামি করবার জন্য নয়। আমরা সবার সাথে বন্ধুত্ব চাই, কিন্তু ভারতের মতো বন্ধু যে দেশের আছে তার ধ্বংসের জন্য কোনো শত্রুর প্রয়োজন নেই।
আমরা বাংলাদেশের হিন্দুদেরকে আমাদের প্রাণের ভাই মনে করি, কিন্তু ভিনদেশী কোনো জাতি যদি আমাদের উপর তাদের সংস্কৃতি, তাদের ক্ষমতা চাপিয়ে দেবার চেষ্টা করে, তার দাঁত ভাঙা জবাব দেবার ইতিহাসও বাঙালি জাতির রয়েছে। দর্শক, এবার আপনাকে বলছি, জি আপনাকে, আপনি যদি সত্যের প্রতি দায়বদ্ধ থাকেন তাহলে আবদ্ধ হতে পারেন মিথ্যের বিরুদ্ধে সত্যের যুদ্ধে, অধর্মের সাথে ধর্মের যুদ্ধে, অপসংস্কৃতির সাথে সংস্কৃতির যুদ্ধে। বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো পর্বে।